যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। গল্পের নাম পীরের গাছ জিনের ছায়া। গল্পটি পাঠিয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন, সদরগড়, সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ জেলার সুরমা ইউনিয়নের একদম প্রান্তে সুরমা নদীর কিনারে বসে আছে সদরগড় নামের এক গ্রাম। ভৌগোলিকভাবে বলতে গেলে এটা যেন এক দ্বীপ গ্রাম। শহরের সঙ্গে কোনো পাকা রাস্তা নেই, মোবাইল টাওয়ার মাঝে মাঝে হারায়, আর বর্ষাকালে এই গ্রামে পৌঁছাতে হয় শুধু নৌকায়। গ্রামের পাশ দিয়ে যেন কেউ প্রাণ টেনে নিয়ে যাচ্ছে। এমন এক স্রোতের বহমান সুরমা নদী। বর্ষায় নদীর জল ফুলে উঠে, পাড়ে খসে পড়ে মাটি, আর কখনো কখনো কারো ঘরদোর বা মানুষ হারিয়ে যায়, অথচ কেউ কিছু বলে না। শুধু ফিসফাসে কেউ বলে, ওটা গিলে নিচ্ছে গাছটা, হিজল গাছ। এই হিজল গাছটা সদরের দিকে মুখ করা, গায়ের একেবারে শেষ মাথায়, অতি প্রাচীন, যেন শিকড় বেয়ে উঠে আসছে মাটি ভেদ করে নয়, বরং মাটির নিচ থেকে কোনো কিছুর ঠেলায় সে উঠে এসেছে। সবাই এটাকে ডাকে পীরের গাছ নামে। শোনা যায় 90 বছর আগে এক পীর বাবা এখানে আসেন, ধ্যান করতেন, সুরমা পাড়ে বসে, আর কখনো ফেরেননি। লোকেরা বলে তিনি বেঁচে নেই, আবার মরেও যাননি, তিনি গাছে রূপ নিয়েছেন। কেউ কেউ বলেন এটা পীর নয়, এটা ভয়ানক এক জিনের আবাস। আর পীর বাবার নাম ব্যবহার করে সে এখানে নিজের শয়তানি চালায়। গ্রামের মানুষরা এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কিন্তু কেউ যদি কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়ায় কিংবা কোনো পারিবারিক ঝামেলা হয়, তখন মানুষ আদালতের বদলে হিজল গাছের কাছে যায়, তাবিজ দেয়, কিছু পানি পড়া ছিটায়, আর কানে কানে গাছের গোড়ায় কিছু বলেই উঠে আসে। এখনো বুঝবে কে কারে কি করতে পারে। একবার যদি কারো নামে ওই গাছের নিচে কিছু পড়া হয়, তাহলে সে মানুষটা আর আগের মতো থাকে না। ঘটনা শুরু হয় রোকেয়া বেগমের গরু চুরিকে কেন্দ্র করে। রোকেয়ার গাভীটা হারায় এক রাতে। তিনি কাঁদতে কাঁদতে অভিযোগ আনেন পাশের ঘরের রেনু বেওয়ার বিরুদ্ধে, এক বিধবা নারী, যার স্বামী 5 বছর আগে হঠাৎ হারিয়ে যায় নদীর ধারে। সেই থেকে রেনুকে কেউ ভালো চোখে দেখে না। কারো গরু মরলে, কারো বাচ্চা অসুস্থ হলে সবাই রেনুকে দোষ দেয়। এইবার রোকেয়ার কান্নায় পাড়ায় আগুন লাগে। তার বড় ভাই কালামুল্লাহ, এক অর্ধশিক্ষিত কিন্তু ভয়ঙ্কর তাবিজধারী, বলে গরু চোরদের বিচার হইব, পীরের গাছ মাফ করবে না। সে রাতেই কালামুল্লাহ যায় গাছটার নিচে, এক হাতে তাজা খাসির কলিজা, অন্য হাতে নিজের রক্ত দিয়ে লেখা তাবিজ। সে ফেরেশতা ডাকে না, সে ডাকে জিনে জাহান নামের এক কুখ্যাত আত্মাকে। রাতভর নদীর চারপাশে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে, শুকনো গাছের পাতার মতো ঘ্রাণ, আর কাঁচা রক্তের মতো গাঁচাটা গন্ধ। হিজল গাছের ছায়া হঠাৎ করে বেড়ে গিয়ে পাশের বাড়ির দোতলায় গিয়ে পড়ে। শোনা যায় কেউ একজন শ্বাস নিচ্ছে, কিন্তু গাছের দিকে থেকে না, ছায়ার ভেতর থেকে। 3 দিন পর রেনুর ঘরে আগুন ধরে যায়, কিন্তু কেবল বালিশ, তোষক, কাপড়, চাল সব জ্বলে ছাই। ঘরের কাঠে আঁচ পড়ে না। রেনুর মুখের এক পাশ পড়ে যায়, তবে কোনো গন্ধ নেই। সে শুধু ঘুরে ঘুরে বলে, ওরা এসেছে, আমি ওদের ডাকিনি, আমি ডাকিনি। এরপর যা ঘটে তা গ্রামের ইতিহাসে কখনো হয়নি। একজন স্কুল শিক্ষক নিজের মেয়েকে খুন করে, কারণ তার মতে মেয়ে নয়, জিন এসেছে তার মুখে। এক বৃদ্ধ নদীর মাঝখানে গিয়ে চিৎকার করে, আমি খেয়েছি গরুটা, আমি খেয়েছি ওর প্রাণ, আর তারপর স্রোতে হারিয়ে যায়। রোকেয়ার চোখে ঘুম নেই, সে ভাবে প্রতিশোধ সফল, কিন্তু এই আনন্দ বেশি দিন থাকে না। এক রাতে রোকেয়ার ঘরে ভেসে আসে হিজল পাতার গন্ধ। তার 6 বছরের নাতনি হঠাৎ
ঘুমের ভেতর বলে ওঠে, দাদু, গাছটা আমারে ডাকে, আমি যাব। রোকেয়া তড়িঘড়ি করে তাকে ধরে রাখে। পরদিন সকালে বাচ্চাটার শরীর নীলচে, ঠোঁট শুকিয়ে, চোখ ঘোলাটে। হাসপাতালে নিলে ডাক্তার বলে এটা শ্বাসরোধ, যেন কেউ চেপে ধরেছে ওর বুক। কালামুল্লার চোখের নিচে তখনই কালি, গালে গর্ত। সে জোরে জোরে তাবিজ বাঁধে, হাড়ি পাতিলে পানি রেখে সুরা পড়ে। কিন্তু যাকে সে ডেকেছিল সে তো এখন আর কথা শোনে না। গাছের ছায়া এখন তার ঘর ছুঁয়ে যায়। বাড়ির কুকুর গাছের দিকে চেয়ে হাউ হাউ করে আর থেমে যায় চিৎকার করে কাদার পর। কালামুল্লাহ শেষে বলে, ও আমার না, ও এখন ওরাই লইয়া গেছে। এরপর আসে হুজুর। সুনামগঞ্জ সদর থেকে আসেন এক বয়স্ক হাফেজ। তিনি গাছের নিচে বসে সূরা বাকারা পড়ে। শুধু একবার, আর কোনো শব্দ হয় না। তার মুখ দিয়ে রক্ত, নাক দিয়ে কাদা বের হয়। সে শুধু একবার চিৎকার করে ওঠে, ইহা পীর না, ইহা মানুষের পাপে জন্ম নেওয়া জিন। এই গাছ তার দরজা। গল্প এখানেই শেষ নয়। রোকেয়ার নাতনি মারা যায়। কালামুল্লার স্ত্রী অন্ধ হয়ে যায়, চোখে অন্ধকার আঁকা মুখ দেখতে পায়। রেণুরু আত্মহত্যার 1 সপ্তাহ পর নদীর পানি লাল হয়ে যায়। সুরমা নদীর পাড়ে এখন কেউ বসে না। আর গাছটার ছায়া, তা এখন পূর্ব দিকে বাড়ছে, দিনে দিনে আরো গভীর, আরো লম্বা, আর যেন হাঁ করে বসে আছে, কাউকে গিলে ফেলবে বলে। গল্পটি মূলত এখানেই শেষ হলো।